বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই এটার মধ্যে কনফিউশনে আছেন। সেটা হলো যে কখনো কখনো দেখা যায় যে তদন্ত করে পুলিশ অফিসার মাঝপথে সাক্ষ্য দেওয়ার জন্য আসে, অর্থাৎ দুই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, ঠিক তারপরেই তদন্ত করে পুলিশ অফিসার এসে পড়ল। তো এটি নিয়ে একটা কনফিউশন আছে যে তদন্ত করে পুলিশ অফিসার ঠিক কখন সাক্ষ্য দেবে। কেউ কেউ বলছেন যে যদি সিরিয়াল ব্রেক করে আসে কোনো অসুবিধা নেই, আবার শেষে নিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অভিমত হলো এখানে একটা সমস্যা আছে, অর্থাৎ অন্যান্য সাক্ষীর, অর্থাৎ সিএসএস 6 নম্বর কলমে অন্যান্য সাক্ষীর যে সিরিয়াল দেওয়া থেকে, সেখানে সিরিয়াল ব্রেক করে যদি সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে আদালতে সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হলো সেখানে যদি তদন্ত করে পুলিশ অফিসার আগেই চলে আসে, অর্থাৎ একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি থাকতেও যদি তদন্ত করে পুলিশ অফিসারের সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে সেটি আইনসম্মত হবে না। কেন আইনসম্মত হবে না? এই জন্য সেটা আইনসম্মত হবে না যে সিআরপিসির 162 ধারায় বলা হয়েছে তদন্ত করে পুলিশ অফিসার যে সকল ব্যক্তির 161 ধারায় অধীনে জবানবন্দি রেকর্ড করবে এবং সেই সকল ব্যক্তিকে আদালত যদি সাক্ষী হিসেবে বিচারে ডাকে, তাহলে পুলিশের নিকট যে জবানবন্দি দিয়েছে আর আদালতের কাছে যে সাক্ষ্য দিয়েছে, এই দুটার মধ্যে ডিফেন্স কাউন্সিল অর্থাৎ আসামিপক্ষ বৈপরীত্য বের করতে পারবে, অর্থাৎ এই দুটোকে কন্ট্রাডিক্ট করতে পারবে। কেন কন্ট্রাডিক্ট করবে? এটা কন্ট্রাডিক্ট করবে এ কারণে যে এক হলো সাক্ষী পুলিশের কাছে এক কথা বলেছে, আদালতে আর কথা বলছে, তার দুইটা কথার মধ্যে এটা বৈপরীত্য দেখিয়ে যে তিনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। আর দ্বিতীয়টা হলো যে তদন্ত করে পুলিশ অফিসার যে এই সকল সাক্ষীর সাক্ষ্যর ওপর ভিত্তি করে প্রসিকিউশন রেকমেন্ড করছেন, সেটা সঠিক হয়নি। এই জন্য ডিফেন্স কাউন্সিল যখন সাক্ষ্য আইনের 145 ধারার বিধান অনুযায়ী একে একে প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপিত 10 জন 5 জন বা 20 জন সাক্ষীর সাক্ষ্যের মধ্যে বৈপরীত্যগুলো আনয়ন করবেন, সেই বৈপরীত্যগুলো তদন্ত করে পুলিশ অফিসারের দৃষ্টিতে আনার তার অধিকার থাকবে। এটা এই কারণে যে ডিফেন্স কাউন্সিল যেন তদন্ত করে পুলিশ অফিসারকে বলতে পারেন যে আপনার তদন্তটা সঠিক হয়নি, আপনার তদন্তটা আইনসম্মত হয়নি। এই জন্য তদন্ত করে পুলিশ অফিসারের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার একটা অধিকার আসামির থাকবে। এবং যদি তদন্ত করে পুলিশ অফিসার এফআইআর মেকারের পরপরেই, অর্থাৎ এজাহারকারের পরপরেই, অর্থাৎ PW1-এর পরপরেই বা 2-1 সাক্ষী হওয়ার পরপরেই যদি তিনি সাক্ষ্য দিতে আসেন, তাহলে তার তদন্ত করে পুলিশ অফিসার পরবর্তীতে যারা সাক্ষ্য দিতে আসবেন তাদের সাক্ষ্যের বৈপরীত্য দিকে পুলিশ অফিসারের দৃষ্টি আকর্ষণ করা যাবে না। এই জন্য তদন্তকারী পুলিশ অফিসারের সাক্ষ্য সবার শেষে নিতে হবে। এটা হলো লজিক। এখানে আইনে সুস্পষ্টভাবে বলা হয়নি, তবে আইনের ব্যাখ্যা দিয়ে আমরা এটা বলতে পারি। আর সে ব্যাখ্যাটা আমরা দিচ্ছি সিআরপিসির 161, 162 এবং এভিডেন্স অ্যাক্টের 145 ধারার সম্মিলিত বিশ্লেষণের মাধ্যমে। আশা করি বিষয়টাই আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। আইনে সুস্পষ্ট কোথাও বলা নেই যে সিএসের 6 নম্বর দফায় যাদের তদন্তকারী অফিসার সাক্ষী হিসেবে প্রপোজ করেছে তাদের সিরিয়াল ব্রেক করা যাবে কি না, আইনে এটা সুস্পষ্ট বলা নেই। কিন্তু আইন যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ 161 ধারা, 162 ধারা এবং সাক্ষ্য আইনের 145 ধারা, তাহলে আমরা বলতে পারি যে তদন্তকারী পুলিশ অফিসকে অবশ্যই সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরেই পরীক্ষিত হতে হবে বা তার সাক্ষ্য গ্রহণ করা যাবে। কোনো অবস্থাতেই একজন সাক্ষীর সাক্ষ্য বা থাকতেও তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। যদি করা হয় তাহলে আসামি পক্ষের একটা অধিকার থেকে আসামি বঞ্চিত হবে। অর্থাৎ এই যে সাক্ষীদের বৈপরীত্যের অংশে তদন্ত করে পুলিশের অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না, এবং দ্বিতীয়ত তদন্ত করে পুলিশ অফিসারের তদন্তকে বেআইনি, মন গড়া এবং পক্ষপাতিত্বমূলক বলার অধিকার থেকে সে বঞ্চিত হবে। কারণ তদন্ত করে পুলিশ অফিসারকে যদি তার তদন্তটা আইনসম্মত হয়নি বা মন গড়া হয়েছে, দায়সারা গোছের হয়েছে, এটা দেখানো যায়, তাহলে পুরো মামলাতে এর একটা বিরাট প্রভাব পড়বে, আসামি খালাস পেতে পারে। এজন্য
এইটা অবশ্যই মনে রাখবেন, তদন্ত করে পুলিশ অফিসার কখনোই মাঝপথে বা কতিপয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পূর্বেই তিনি সাক্ষ্য দিতে পারবেন না। তাকে অবশ্যই সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরেই সাক্ষ্য দিতে হবে। আশা করি আমার এই বিশ্লেষণটা যারা বিজ্ঞ কৌশলী আছেন তারা সম্মানিত আদালতের সামনে যখন এই প্রশ্ন দেখা দেবে যে মাঝপথে বা হঠাৎ করে তদন্ত করে পুলিশ অফিসার সাক্ষ্য দিতে আসছে, এখন প্রশ্ন হলো যে তদন্ত করে পুলিশ অফিসারের সাক্ষ্য নেওয়া যাবে কিনা, অথবা আসামি পক্ষের আইনজীবী হিসেবে এটা বাধা দিতে চাচ্ছেন কিন্তু এর কোনো বিশ্লেষণ দিতে পারছে না, তখন আমি যে সাবমিশনটা রাখলাম এই সাবমিশনটা সম্মানিত আদালতকে দিয়ে আপনি এটার বিরোধিতা করবেন, তদন্ত করে পুলিশ অফিসারকে ফেরত দেবেন যে না, একজন সাক্ষীর সাক্ষ্য যদি গ্রহণ বাদ থাকে তাহলে আপনার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এতে আসামির আইনানুগ অধিকার থেকে বঞ্চিত হবে। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আপনারা যারা অল্প সময়ে আইন পেশায় দক্ষতা অর্জন করতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি, দীর্ঘ প্রায় 20 বছর যাবত আমাদের এই কার্যক্রম চলছে। তো আপনারা যারা ঘরে বসেই পেশাগত দক্ষতা আনয়ন করতে চান এবং অল্প সময় করতে চান এবং দক্ষতা ছাড়া আপনি ভালো আয় উপার্জন করতে পারবেন না, এই জন্য আপনি যদি অল্প সময় অধিক আয় করতে চান, সংশ্লিষ্ট বারে দক্ষ আইনজীবী হিসেবে, স্বনামধন্য আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে। নিজের উপর কিছু ইনভেস্ট করুন, নিজের আত্ম উন্নয়নে কিছু অর্থ ব্যয় করুন। যদি আপনার নিজের উপর ইনভেস্ট না করেন তাহলে আপনি পেশায় এগিয়ে যেতে পারবেন না, তাহলে আপনি গড়পড়তা থেকে যাবেন। ওই বটগাছ যেমন 100 বছর বাঁচে, তার কোনো উন্নতি হয় না, কিন্তু একটা আম্রপালি বৃক্ষ রোপণ করার পর 3 বছরের মধ্যে যখন সে ফলদায়ক হয় তখন কিন্তু সেখান থেকে অনেক উপার্জন আসে। তো তেমনিভাবে আপনি শুধুমাত্র বটবৃক্ষের মতো কোর্ট কাছারিতে আসলেন গেলেন, নিজের আত্ম উন্নয়নে কোনো সচেষ্ট হলেন না, কোনো ইনভেস্ট করলেন না, কোনো ট্রেনিং নিলেন না, কোনো পড়াশোনা করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনি যদি আপনার সংশ্লিষ্ট বারে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, স্বনামধন্য আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আয় উপার্জন বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের উপর কিছু ইনভেস্ট করতে হবে, অর্থাৎ আপনার নিজের জন্য কিছু খরচ করতে হবে। এই ধরনের কিছু ট্রেনিং নিলে আপনার আত্ম উন্নয়ন হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও আপনাদেরকে বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম এভরিবডি।